কমিশন আইন অঙ্গন নিয়ে আজকে আমাদের বিষয় হলো ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি, এই দুইটার মধ্যে পার্থক্য কি সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। ডক্টর ফজলুল হক সাহেব, অতিরিক্ত সচিব, রাষ্ট্র সপ্তম, যিনি ছিলেন বিসিএস প্রশাসক ক্যাডার এবং দীর্ঘদিনের ম্যাজিস্ট্রেটি করছেন, জুডিশিয়াল সার্ভিস দায়িত্ব পালন করছেন। বর্তমানে ঢাকা আইনজীবী সমিতির একজন সিনিয়র আইনজীবী হিসাবে আপনি আছেন, যার জ্ঞান, দক্ষ, অভিজ্ঞতা হিসাবে সবাই চিনে। তো আজকে আমি আপনার কাছে আমি জানতে চাচ্ছি, ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধি প্রয়োগের ব্যবহার বিষয়ে একটি সাধারণ ধারণা দিবেন এবং ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধির মধ্যে পার্থক্যটা কি আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে প্রশ্নটি করেছেন এটি হলো আমাদের এটার দণ্ডবিধি বই, দণ্ডবিধি। হ্যাঁ, আর আমাদের আরেকটা যে বইটা আছে এটাকে বলি আমরা ফৌজদারি কার্যবিধি। এটা যে এই বইটার যে আইন তৈরি হচ্ছে সেটা হলো 1898 সালে। এটা যিনি লেখক গাজী শামসুর রহমান। এই বিষয়টা নিয়ে আমরা আপনার কাছে ফৌজদারি এবং দণ্ডবিধির মধ্যে যে পার্থক্যটা, এটা আপনি আজকে জাতির উদ্দেশ্যে একটু উপস্থাপন করবেন। আইনের লতে কি বলে? আপনার প্রশ্নটি অত্যন্ত সুদূর প্রসারী। এই প্রশ্নের জবাব যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, দেশের সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তা কর্মচারী, আইনজীবী বন্ধুগণ, সকলেই আমাদের আজকের এই সাধারণ আলোচনা থেকে ফৌজদারি কার্যবিধি সিআরপিসি সংক্ষেপে বলে 1898 এবং বাংলাদেশ দণ্ডবিধি, এই দুটার মধ্যে পার্থক্য কি? আসলে বাংলাদেশের বসবাসকারী এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার বিরুদ্ধে একটি ছোটখাটো মামলা হয়নি বা তিনি কোর্টের বারান্দায় যাননি বা কোনো ধরনের অভিযোগ হয়নি। তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষের কল্যাণার্থে, সাধারণ মানুষের জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করতে, উন্নত করতে আজকে আপনি এই অনুষ্ঠান করেছেন। আপনাকে রূপসী বাংলাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি দুইটা স্বতন্ত্র আইন নয়, দুইটা আইন পৃথক সত্তায় প্রবাহমান, চলমান। তবে একটি ছাড়া আর একটি চলতে পারে না, একটি অপরটির পরিপূরক। অর্থাৎ দার্শনিক হবনসের ভাষায় যদি আমি বলি, তাহলে আমাকে বলতে হবে যে দেহহীন আত্মা যেমন সত্য, আত্মাহীন দেহ তদ্রূপ সত্য। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি দুইটা একে অপরের পরিপূরক হলেও আইন দুটি পৃথক। কিরকম পৃথক সেই বিষয়ে, যেহেতু আইনের বিষয়, আমাকে কিছুটা সঠিক ব্যাখ্যা দিতে হবে, দেখতে হবে। আমরা প্রথমে দেখব যে দণ্ডবিধির বিষয়বস্তুটা কি। দণ্ডবিধিতে অপরাধের পরিচয় দেওয়া আছে। আপনি কি করেছেন, কি অপরাধ করেছেন, চুরি করেছেন না ডাকাতি করেছেন না মার্ডার করেছেন, নাকি কাকে আপনি এই অপমানজনক কথা বলেছেন, গালি দিয়েছেন, এসবগুলি দণ্ডবিধিতে বর্ণিত আছে। দণ্ডবিধি 23টি পরিচ্ছদে বিভক্ত, আর 19টাতে অপরাধের সংজ্ঞা এবং দণ্ডের বিধান আলোচনা করা আছে। তাহলে দণ্ডবিধিতে কি আছে? 23টা পরিচ্ছদ আছে, সেই 23টার মধ্যে 19টাতেই অপরাধের সংজ্ঞা আছে। অপরাধ বলতে, অপরাধ জিনিসটা কি? অপরাধ হচ্ছে
সরকারের দেশে, সরকার বাহাদুর দেশে যে আইন তৈরি করেছে, যে আইন দিয়ে একে অপরকে সহযোগিতা ছাড়া আপনি আর যাই করবেন সেটাই হবে অপরাধ। অপরাধ। আপনি রাস্তা দিয়ে চলছেন, রাস্তা দিয়ে চলার কথা বাম দিকে, আপনি চলছেন ডান দিকে, এখন আপনার যদি রিক্সা আঘাত করে তাহলে আপনি বাম দিকে না চলে ডান দিকে চলছেন, অপরাধ আপনার। রাস্তায় জিগজ্যাগ দেওয়া আছে, গাড়ি আসবে, গাড়ি যাবে, আপনাকে গাড়ি আসা এবং যাওয়ার সময় অপেক্ষা করতে হবে যে লাল বাতি জ্বলছে, সুতরাং এখন আপনি পার হতে পারবেন মানে না। সিগন্যাল আপনাকে মানতে হবে, আপনাকে আইন যথাযথভাবে মানতে হবে। সেই যে আইন মানতে হবে, আপনি না মানলে যে কাজটি হবে সেটাই হবে অপরাধ। তাহলে অপরাধের সংজ্ঞা নিশ্চয় আপনি বুঝছেন। এর ভিতরে আছে ষড়যন্ত্র করা, রাষ্ট্রদ্রোহিতা, শান্তি ভঙ্গ, মুদ্রা ও দলিল জাল, বাটখারা সংক্রান্ত অপরাধ, জনস্বাস্থ্য সম্পর্কে অপরাধ, ধর্ম সংক্রান্ত অপরাধ, মানব দেহ সংক্রান্ত অপরাধ, মনুষ্য হরণ, চুরি, ডাকাতি, মানহানি, এগুলি সবই দণ্ডবিধির আওতায়। এখন দণ্ডবিধি জানলে অপরাধ কি সেটা জানা যায়, যে এই কাজগুলি করলে আমার দণ্ডের আওতায় আসতে হবে। এখন অপরাধের শাস্তি কি তাও দণ্ডবিধিতে বলা আছে, যে আপনি চুরি করেছেন, ঘরে ঢোকেননি, শীত কেটেছেন, এক রকমের অপরাধ, আর শীত কেটে ঘরের ভিতরে ঢুকে গেছেন, সেটা হবে আর এক রকমের অপরাধ। এবং মালামাল নেওয়ার পর মালামাল আপনি নিয়েছেন, সেটা হবে আর এক রকমের অপরাধ। আপনার থেকে উদ্ধার হয়েছে, সেখানে এইভাবে দণ্ড কিভাবে হবে, শাস্তি কিভাবে হবে, শাস্তির বিধান এবং দণ্ডের সংজ্ঞা এই দণ্ডবিধিতে দেওয়া আছে। সুতরাং আজকে যারা এই অনুষ্ঠান উপভোগ করছেন, এই দণ্ড সম্পর্কে আপনারা জানলেন, যা নীতি বিরোধী, সরকারের আইন বিরোধী, তাই হবে দণ্ডের আওতাভুক্ত। এখন এই দণ্ড তো জানলাম, দণ্ড জানলে কি আমার দণ্ড, আমি অপরাধ করেছি, দণ্ড হয়ে যাবে না। অপরাধের ধরনটা জানতে হবে। আপনি, আপনার এই দণ্ড হবে কিভাবে? আপনাকে ধরেন আপনি চুরি করেছেন, আপনার 2 বছরের শাস্তি হলো। 2 বছরের শাস্তি কি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে আপনাকে এই 2 বছরের শাস্তি হবে আইনের ধারায় বলা আছে, বিচার ছাড়াই কি আপনাকে শাস্তি দিবে? না, বিচার করতে হবে, সাক্ষী প্রমাণ থাকতে হবে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে আপনাকে এই বিচারটা সম্পূর্ণ হবে। তাহলে এটা হচ্ছে প্রসিডিউরাল আইন। প্রসিডিউরাল, কিভাবে আপনি শাস্তি ভোগ করবেন, কিভাবে ম্যাজিস্ট্রেট আপনাকে শাস্তি দেবে, বিচারক আপনাকে শাস্তি দেবে, সেই পদ্ধতি যে আইনে আছে, যে পুস্তকে আছে, সেই পুস্তকের নাম হচ্ছে ফৌজদারি কার্যবিধি। বিধি মানে আইন, বিধি মানে হচ্ছে আইন। তাহলে ফৌজদারি কার্যবিধিতে আমরা কি পাবো? দণ্ডবিধির সকল অপরাধের কথা আমরা এই বিচার আদালতে পাবো। এখানে আমরা পাবো কোন আদালতে আপনার এই অপরাধের বিচার হবে, অর্থাৎ এখানে আদালতের বিচারের একটা সোপান আছে, মানে ধাপ আছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এরপরে আছে ডিস্ট্রিক্ট জাজের কোর্ট এবং হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট। তাহলে কোন আদালতে কোন বিচার হবে, সেটা এই ফৌজদারি আদালতে কোন অপরাধের কি বিচার হবে, শাস্তির লিমিটেশন অনুযায়ী শাস্তি 2 রকমের হয়। একটা হচ্ছে আপনার জেলখানার শাস্তি, আর একটা হচ্ছে আর্থিক শাস্তি। এখন কোন অপরাধের কি শাস্তি হবে, কোন আদালত কোন প্রক্রিয়ায় বিচার করবেন, সেটা ফৌজদারিতে বিস্তারিত ভাবে বর্ণিত আছে। তাহলে এখন আপনি অপরাধ করছেন, অপরাধীকে আমাকে খুঁজতে হবে, তাকে ধরার চেষ্টা করতে হবে, তাকে আদালতে আনার ব্যবস্থা করতে হবে, এইসব কার্যবিধিতে আছে। এখন কার্যবিধিতে তাই গ্রেপ্তার এবং সমনের আইনও বলা হয়। কার্যবিধিকে বলা হয় যে সমনের আইন, ওয়ারেন্টের আইন, WA অর্থাৎ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, কিভাবে হবে, কখন আসলে হবে, কখন না আসলে হবে, কিভাবে জামিন হবে, ইত্যাদি বিষয়গুলি ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ আছে। কি পদ্ধতিতে বিচার হবে, কিভাবে সাক্ষী প্রমাণ দিতে হবে, কিভাবে রায় লিখতে হবে, ইত্যাদি বিষয় ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ আছে। এটাই হচ্ছে ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধির বেসিক পার্থক্য। এখন আমাদের যে জিনিসটা না জানলে নয়, সাধারণ মানুষ এবং যাদের
যারা আইন কানুন কিছুটা জানেন বা জানতে চান বা আইন মানতে চান, তাদের জন্য আমরা এর একটা ইতিহাস আমাদের জানা দরকার। প্রত্যেকটা আইনের প্রত্যেকটা বিষয়ের একটা ইতিহাস থাকে। এই ইতিহাসটা কি? বাংলাদেশ দণ্ডবিধি বাংলাদেশের সরকারি ফৌজদারি কোড বলে এটা পরিচিত। এটা অতীতে যখন ব্রিটিশ ভারত ছিল সেই সময় গভর্নর জেনারেল কাউন্সিল দ্বারা 1860 সালে এই আইনটা পাশ হয়। এই 1860 সালে ব্রিটিশ ভারতে যে আইনটা ছিল সেই আইনটা কিন্তু এখনো পর্যন্ত কিছু পরিবর্তন হয়েছে, তবে সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এই ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে এই আইনটা এখনো মোটামুটি বলবৎ আছে, এখনো বলবৎ আছে। আর ফৌজদারি কার্যবিধি যেটা, সেটার গোড়াপত্তন হয়েছে 1793 সালে। এই 1793 সালে 9 নম্বর রেগুলেশন দ্বারা এই আইনটা ঘোষণা করা হয়। শুধু ডাকাতি, চোর, চুরি এইসব অপরাধের যে বিষয়টি আছে ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে তা নয়। ছোটখাটো মারামারি বা গালাগালি মতো অপরাধের তিরস্কার করা, লঘুদণ্ড দেওয়া, এই শাস্তির অধিকারও ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। তবে ঘোষণায় বলা হয় ম্যাজিস্ট্রেট সর্বদা, সেই সময়ের কথা বলছি, নিজামত আদালতের অধীনে থাকবে। এখন যেমন ম্যাজিস্ট্রেটরা ডিস্ট্রিক্ট জাজের অধীনে কাজ করেন, তখন ছিল নিজামত আদালত। 1807 সালের 9 নম্বর রেগুলেশন দ্বারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বৃদ্ধি করা হয়। এরপরে তখন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ছিল 1 বছর কারাদণ্ড দিতে পারবে, 200 টাকা জরিমানা করতে পারবে। সেই 200 টাকার জায়গায় এখন 2000, 5000, 10,000 পর্যন্ত ম্যাজিস্ট্রেট দিতে পারে। এখন তো আমাদের বিভিন্ন আদালতে তারপরে আপনার আগে দেখেন 1 বছরের দণ্ডবিধি করতে পারে। এখন যেখানে কারাদণ্ডের আগে ছিল 1 বছর, এখন সেখানে 5 বছর হয়েছে। একটা ধারায় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 5 বছর শাস্তি দিতে পারে, কম বেশি করতে পারে। এই সকল ছোটখাটো কেস ছাড়া অন্যান্য কেসের ক্ষেত্রেও কতিপয় ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই রেগুলেশনে বলা হয়েছে তিনি গুরুতর অপরাধের কেস গ্রহণ করবেন। ধরেন আপনি মার্ডার করেছেন, এটা গুরুতর অপরাধ। আপনি ডাকাতি করেছেন, এটা গুরুতর অপরাধ। আপনি একজনের গরু পোড়াইছেন, ঘর পুড়িয়েছেন, এটা মারাত্মক অপরাধ। এই সব অপরাধের ক্ষেত্রে এই ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারবে কি পারবে না, সেটা আমাদের আইনের 2 নম্বর শিডিউলে কোনটা ম্যাজিস্ট্রেটের জামিনযোগ্য, কোনটা জামিনযোগ্য নয়, বিস্তারিত সেখানে উল্লেখ আছে। তো আমি এত ডিটেলস আপনাদের কাছে যাচ্ছি না, আমি শুধু সাধারণ কয়েকটি বিষয় এখানে আলোচনা করছি। 1833 সালে ব্রিটিশ পার্লামেন্টের আইনে সমগ্র ভারতবর্ষে একটা আইন কমিশন গঠন করা হয়। এখন আপনি জানেন যে আমাদের বাংলাদেশে এখন কি সরকার চলছে? অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি তো একজন নোবেল বিজয়ী, অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি কমিশন গঠন করেছেন। এই কমিশনের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা গৃহীত হবে, সেই রকমের কমিশন কিন্তু এই যে এখন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কমিশন গঠন করে দিলেন, এই কমিশন আগে ছিল, কখন ছিল? 1833 সালে ব্রিটিশ ভারতের যে ভারতবর্ষের জন্য যে আইন করা হয়েছিল সেই আইন কমিশন ছিল। এই নির্দেশে আইন কমিশনের কাজ নির্ধারণ করা হয়। সমগ্র ভারতবর্ষের যত প্রকার আদালত ছিল তারা এই আদালত সমূহের কার্যবিধি অনুসরণ করত। এখন এই যে আইনটা করেছিল যে কমিশন, একটা খুব বিখ্যাত ব্যক্তির নাম, তাই তিনি হলেন লর্ড ম্যাকলে। লর্ড ম্যাকলে, ইংরেজি উচ্চারণ করলে হয় লর্ড ম্যাকলে, বাংলায় আমরা বলে থাকি লর্ড ম্যাকলে। তিনি এই ভারতীয় আইন কমিশনের প্রধান ছিলেন। তিনি এই আইন তৈরি করেন এই ভারতীয় উপমহাদেশের মানুষের আচার আচরণ, চাল চলন, সংস্কৃতি, চরিত্র কেমন হতে পারে সেই সব বিবেচনা করে এই কমিশনে আমাদের দেশে আজকে যে আইন প্রচলিত আছে সেই আইনটা তিনি বানিয়েছিলেন। তিনি অত্যন্ত দক্ষ, অত্যন্ত বিজ্ঞ ছিলেন।
অর্থাৎ আমি আপনাকে বলেছি যে বাংলাদেশি বা ভারতবাসী বা পাকিস্তানিদের আচার আচরণ, চাল চলন, চরিত্র আমরা সবাই জানি। সেই প্রেক্ষিতে এই আইনটা একেবারে যথাযথভাবে উনি তৈরি করেছিলেন। 1847 সালে দণ্ডবিধিকে সামনে রেখে একটা ফৌজদারি কার্যবিধির খসড়া, এই ফৌজদারি কার্যবিধি যেটা এখন আপনার হাতে আছে, আপনি দেখালেন বা দেখছেন, 1898-তে এটার বাস্তবায়ন হয়েছে। কিভাবে হয়েছে? 1857 সালে ভারতীয় আইন কমিশন এই আইনটা পরীক্ষা করে একটা সংশোধনী ফৌজদারি কার্যবিধির খসড়া দেয়। এই খসড়াটা লেজিসলেটিভ কাউন্সিলে 1861 সালে ফৌজদারি কার্যবিধি হিসাবে গৃহীত হয়। 1872 সালে তার আবার একটু সংশোধন হয় এবং এটা ছিল দ্বিতীয় সংশোধনী। 1875, 1877 সালে কার্যবিধি সংশোধন করা হয়। অতঃপর 1882 সালে আবার ফৌজদারি কার্যবিধি সংশোধিত হয়, এটা ছিল তৃতীয় সংশোধনী। এরপর 16টি সংশোধনী পাশ হয় ফৌজদারি কার্যবিধি, শেষ পর্যন্ত আপনার 1898 সালে অনুমোদিত হয়। এই বাস্তবায়ন হচ্ছে, সেই বাস্তবে এখন আমরা চলছি। অতঃপর আপনি জানেন যে 1947 সালের 14 আগস্ট এবং 15 আগস্ট বাংলাদেশ এবং সাবেক আমাদের পূর্ব পাকিস্তান এবং ভারতবর্ষ পৃথক হয়ে যায়। তাহলে উভয় দেশ যখন স্বাধীন হয় তখন আইনের অবকাঠামোতে মানুষের স্বার্থে, কল্যাণে আইনের পরিবর্তন হয়েছে। এই হলো ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ দিক। তাছাড়া ফৌজদারি কার্যবিধিতে আরো কিছু ধারা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা, যেগুলি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ইয়েকে ক্ষমতা দিয়েছে, আর্মিদেরকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দিয়েছে। সেটা তো মানে এই যে এটার ভিতরে যে সেনাবাহিনীকে যে এখন ম্যাজিস্ট্রেট যে পাওয়ারটা দেওয়া হলো, মানে বিচারিকের ক্ষমতা, এইটাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? আচ্ছা, এটা আমার ভিন্ন এই প্রসঙ্গ। তবে আমার এখানে একটি বিষয় আপনাকে জানা দরকার, দেশবাসীকে জানা দরকার, যে আমাদের দেশে এই থানা আছে, যে সমস্ত যে মামলাই হোক, সেই মামলাটি করার জন্য প্রথমে আমাদেরকে থানায় যেতে হয়। থানায় গিয়ে একটা এজাহার দিতে হয়, FIR দিতে হয়, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। সেই ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যে কোনো ব্যক্তি গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিতভাবে, মৌখিকভাবে অথবা টেলিফোনের মাধ্যমে জানাইতে পারে। এখন যদি কগনিজেবল অফেন্স হয়, অফেন্স হচ্ছে অপরাধ দুই ধরনের, একটা সাধারণ অপরাধ, একটা মারাত্মক অপরাধ। যদি সাধারণ অপরাধ হয় তাহলে আপনি যাই থানায় জানাবেন, মারাত্মক অপরাধ হলেও আপনি থানায় যে জানাইতে পারেন। কিন্তু যদি মারাত্মক অপরাধ হয়, খুন হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, রাহাজানি হয়, গাড়ি ভাঙচুর হয়, গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, তাহলে কিন্তু পুলিশ স্বেচ্ছায়, নিজের ইচ্ছায় ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে সরাসরি মামলা দায়ের করতে পারবেন। এইসব মামলাকে, যেসব মামলা পুলিশ নিজে বাদী হয়ে দেয়, সেই সব মামলাকে বলে জিআর মামলা, গভর্নমেন্ট বাদী মামলা। আর যেসব সাধারণ মামলা ব্যক্তি নিজে কোর্টে গিয়ে দেয় বা থানায় গিয়ে দেয়, সেটা হচ্ছে সিআর মামলা। তাহলে ফৌজদারি কার্যবিধির এবং আমাদের থানার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্ট একটা, কিন্তু শুধু ভাষাটা ডিফারেন্স, ভাষা ডিফারেন্স নয়, সিস্টেমটা ডিফারেন্স। ফৌজদারি কার্যবিধির এই সিস্টেম, একটা জিআর মামলা, একটা হলো সিআর মামলা, কিন্তু কোর্ট কিন্তু একটাই, কিন্তু শুধু ভাষা তো দুই রকম, মানে কার্যক্রমটা চলবে, কার্যক্রমটা ব্যক্তির বাদী এবং রাষ্ট্রবাদী, রাষ্ট্রের কর্মচারী যারা, তাদেরকে মানে তারা এটাকে বাদী হয়, তো এই জন্য বলা হয় মানে রাষ্ট্রবাদী। তো আমাদের দেশে এই যে সিআরপিসির বিষয় আমরা জানলাম, সিআরপিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক একটা হচ্ছে পুলিশের একটা নিজস্ব রেগুলেশন আছে, PRB, পুলিশ রেগুলেশন, বেঙ্গল পুলিশ রেগুলেশন। তো এখন আপনি থানায় গিয়ে মামলা দিলেন, সেই মামলায় সাক্ষী প্রমাণ, অর্থাৎ আপনার ঘটনাটি সত্য না মিথ্যা, তা প্রমাণ করবে পুলিশ। সুতরাং পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সিআরপিসিতে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ আছে। তা আমার মনে হয় যে আমাদের